দর্শক 2024-এর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের যে পতন হলো সেই পতনটা ছাত্রদের আন্দোলনে হয়েছিল নাকি আমেরিকার সরাসরি হস্তক্ষেপে হয়েছিল? 5ই আগস্টের ভয় দেখায় আসলে আপনি আসলে হাসনাত আব্দুল্লাহ বলতেছেন যে প্রশাসন মানুষের বিরুদ্ধে গেলে আবার 5ই আগস্ট মেনে আসবে। নির্বাচনের আগে এক অস্বাভাবিক অকল্পনীয় পরিস্থিতি সৃষ্টি করছেন ডক্টর ইউনূসের নজিরবিহীন ফাঁদে পড়ে আছে সম্ভাব্য পরবর্তী সরকার। অলরেডি ইউনূস সেই ফাঁদে আটকে দিয়েছে। জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করার নেপথ্যে বিএনপির সম্পৃক্ততার খবর সামনে এসেছে। এই ঘটনার পেছনে কারা কলকাঠি নাচছে? জিজ্ঞাসাবাদে উঠে এসেছে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নাম, ফেঁসে যাচ্ছে বিএনপি। তারেক রহমানের নির্দেশে জামাতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করেছি, পুলিশি রিমান্ডে মার খেয়ে সব ফাঁস করলো হ্যাকার। অবশেষে ধরা পড়লেন রাষ্ট্রপতি। জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় রাষ্ট্রপতিকে কড়া বার্তা দিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তারেক রহমানের গোপন প্ল্যানেই জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, আর ঠিক এমনই বিস্ফোরক মন্তব্য করে তারেক রহমানকে ভরা মাঠে পুরো ধুয়ে দিয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। নির্বাচনের পরে নির্বাচন কমিশন গেজেট প্রকাশের 3 দিনের মধ্যেই শপথ হবে এবং সেই শপথ পরবর্তী সময়ে শপথের মাধ্যমে পুরাতন সরকার বর্তমান সরকার বিদায় নেবে, নতুন সরকার আসবে। তারেক জিয়া এত নিচে নামতে পারে? দর্শক, কি আমিরে জামাতের এক্স স্যান্ডেল অ্যাকাউন্ট হ্যাকিং এর সাথে তারেক জিয়া জড়িত? এটা সামনে আসতে শুরু করেছে। প্রিয় দর্শক, জামাতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা বিষয় নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে। প্রিয় দর্শক, সেই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পাওয়ার পর থেকেই কিন্তু বিএনপির জনাব তারেক রহমান কিন্তু ফেঁসে যাচ্ছে। প্রিয় দর্শক, তাহলে কি জনাব তারেক রহমানের মারফতে বা তারেক রহমানের নির্দেশেই এই জামাতের নেতার এক্স অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল? তা আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, যে ব্যক্তি বা যার সাহায্যে এই অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল, রাষ্ট্রভবনের বা বঙ্গভবনের আইসিটি সহকারী অধ্যাপক মোহাম্মদ সরওয়ার আলম। প্রিয় দর্শক, তাকে কিন্তু ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করা হয়েছে এবং তিনি সেই আদালতে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছে, যে তথ্যতে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনগুলো জড়িয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, তাই বলবো, যারা এই ভিডিওটি অন করেছেন তারা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আজকের ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বলতে চাই না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিও সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। দর্শক, 2024-এর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের যে পতন হলো সেই পতনটা ছাত্রদের আন্দোলনে হয়েছিল নাকি আমেরিকার সরাসরি হস্তক্ষেপে হয়েছিল? সেই প্রশ্নটা বারবার ফিরে ফিরে আসছে। আমেরিকার ডিপ স্টেট সরাসরি ভূমিকা রেখে, নানা ধরনের ভূমিকা রেখে, ইনভেস্ট করে, নানা মহলকে কাজে লাগিয়ে শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছিল নাকি ছাত্রদের স্বতঃস্ফূর্ত আন্দোলনের মাধ্যমে এটা সংঘটিত হয়েছিল? প্রফেসর ইউনূসকে আমরা দেখেছিলাম বিল ক্লিন্টন ফাউন্ডেশনে প্রোগ্রামে গিয়ে তাকে বলতে শুনেছিলাম যে এটা সাধারণ কোনো হুট করে হয়ে ওঠা ব্যাপার না, এটা একটা মেটিকুলাস ডিজাইনে এই আন্দোলনটা হয়েছে এবং এই মেটিকুলাস ডিজাইনের পেছনে মাহফুজ আলম হচ্ছিলেন মাস্টার মাইন্ড, এরকমটা বলেছিলেন। যদিও তার বক্তব্যের পরবর্তীতে অনেকে প্রতিবাদ করেছেন এবং জুলাই অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট কেউই এটাকে অন করেননি। সবাই বলেছিলেন যে কোনো মাস্টার মাইন্ড নেই, মাহফুজ আলম একা মাস্টার মাইন্ড না, এখানে সবাই মাস্টার মাইন্ড, সবাই নিজের থেকে স্বতঃস্ফূর্তভাবে কাজ করেছে। বিতর্কটা অনেক দিন থেকে, বিতর্কটা 1.5 বছর ধরে চলছে। এই বিতর্কটা আবারও উস্কে দিলেন কবি এবং জুলাই আন্দোলনের অন্যতম পেছনের কারিগর, মানে চিন্তার দিক থেকে, চিন্তা এবং মননের দিক থেকে অন্যতম পেছনের কারিগর এবং জুলাই আন্দোলনকারীদের সঙ্গে যার আন্দোলনের পূর্ব থেকেই খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সেই ফরহাদ মজার। ফরহাদ মজার স্পষ্ট করে বললেন যে শেখ হাসিনার যে পতন হয়েছে সেই শেখ হাসিনার পতনটা ছাত্রদের আন্দোলনে হয়নি, এটা মার্কিন কর্তৃপক্ষ শেখ হাসিনাকে সরিয়ে দিয়েছে। সম্প্রতি একটা ভিডিও, ফরহাদ মজারের একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে তিনি এরকম বক্তব্য দিয়েছেন। মার্কিন এক ব্যক্তির বক্তব্যকে কেন্দ্র করে তিনি আলোচনা করতে গিয়ে এই ভয়াবহ কথাটা বলেছেন। আদৌ কি সত্যি মার্কিন ডিপ স্টেট সরাসরি শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছে? ছাত্রদের আন্দোলনের কোনো ভূমিকা ছিল না নাকি এই আন্দোলনটা পুরোটাই সাজানো নাটক ছিল? এটা কি সত্যি একটা মেটিকুলাস ডিজাইনে এবং সেই ডিজাইনটা মার্কিনীদের ডিজাইনে হয়েছিল? ফরহাদ মজার আবারও একই বললেন, এই কথাটা আবার নতুন করে একটা অস্থিরতার জন্ম দেবে। চলুন একটু বিস্তারিত বুঝে দেখার চেষ্টা করি ফরহাদ মজার কি বলার চেষ্টা করলেন, প্রকৃত ঘটনাই বা কি ছিল যেটা তিনি বলছেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম কবি ফরহাদ মজারের কথা। জুলাই আন্দোলনে যারা সম্মুখ সারির নেতা তাদের পেছনে অনেক ভূমিকা পালন করেছেন। অনেকে বলেন যে অনেক কলকাঠি নাড়িয়েছেন তিনি এবং জুলাই আন্দোলনে বিভিন্ন যে শব্দের আমদানি, এই শব্দের আমদানিগুলো ফরহাদ মজার থেকে আমদানি করা হয়েছে, এরকমটাও বলা হয়েছে। ইনকিলাব জিন্দাবাদ থেকে শুরু করে জুলাই আন্দোলন কেন্দ্রিক যত শব্দ ব্যবহার করা হয়েছে তার বেশিরভাগই ফরহাদ মজার ডেলিভার করেছেন, এরকম আলোচনা অনেকদিন থেকেই আমরা শুনি। সেই তিনি বললেন যে শেখ হাসিনার পতনটা আমেরিকা করেছে এবং এই কথাটা তিনি মানে যখন আন্দোলন শুরু হয়, আন্দোলন শুরুর আগে 5 জুলাই আন্দোলনকারী ছাত্রদের বলে দিয়েছিলেন। কি বলে দিয়েছিলেন তার ভিডিও হাসে, চলুন একটু শুনে নেওয়ার পরে তারপরে আমরা বোঝার চেষ্টা করবো আদতে তিনি কি বোঝাতে চাইলেন। শেখ হাসিনাকে সরাবার জন্য তোমাদের পরিশ্রম দরকার নেই, এটা মার্কিন দেশে সরিয়ে দেবে। তোমাদের কাজ হবে যে রাষ্ট্রটা কি করে গঠন করবে ওটা ভাবো। এই যে ফরহাদ মজার বলছেন যে মার্কিন একজন বলছেন 18 আগস্টে তিনি বলেছিলেন 24-18 আগস্ট যে মার্কিন হস্তক্ষেপে বাংলাদেশে একটা রেজিম চেঞ্জ হয়েছে।
এই কথাটা তিনি বলেছিলেন এবং সেটাকে কোট করেই ফরহাদ মাজার বলছেন যে উনি তো বলছেন 18 আগস্টে, তার 13 দিন আগে রেজিম চেঞ্জ হয়েছে অলরেডি, কিন্তু আমি সেই জুলাইয়ের 5 তারিখে এই আন্দোলনে যারা ছিল, আন্দোলনের সামনের সারির যারা নাহিদ সার্জিস আসিফরা, তাদেরকে আমি বলেছি যে দেখো তোমরা যে শেখ হাসিনা পতনের চিন্তা করছো 5 জুলাই কিন্তু, যখন কিন্তু শেখ হাসিনা পতনের কোনো আলোচনা আসারই কথা নয়, তারা একটা কোটা আন্দোলনের সূত্রপাত করছে কেবল, কোটা আন্দোলন মেনে নিলে আর সেটা অন্যদিকে যাওয়ার কথা নয়। সেই 5 আগস্ট তিনি আন্দোলনকারীদের বলছেন তোমরা যে শেখ হাসিনা পতনের চিন্তা করছো এটা তোমাদের করা লাগবে না, এটা তোমাদের কাজ নয়। শেখ হাসিনাকে গদি থেকে ফেলে দেবে, ছেটিয়ে বিদায় করবে ওটা আমেরিকাই শেখ হাসিনাকে ফেলে দেবে, আমেরিকা শেখ হাসিনাকে ফেলে দেবে, সেই ডিল ডান, মানে সেটা নিশ্চিত হয়ে গেছে, সেটা তোমরা নিশ্চিত থাকতে পারো। তোমরা এখন যে কাজটা করবা, তোমাদের এখন যে চিন্তাটা হবে সেটা হচ্ছে তোমরা শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশকে কিভাবে গড়ে তুলবে, কিভাবে একটা নতুন বাংলাদেশের সূচনা করবে, কিভাবে কার নেতৃত্বে কোন দিক থেকে নতুন ভাবে তোমরা শুরু করবে, নতুন যাত্রা শুরু হবে, অর্থাৎ নতুন একটা বাংলাদেশের কথা তিনি বলেছিলেন জুলাইয়ের 5 তারিখে। এবং সেদিন তিনি বলেছিলেন আন্দোলনকারী ছাত্রদেরকে বলেছিলেন যে শেখ হাসিনা পতনের শেখ হাসিনাকে তোমাদের আন্দোলন দিয়ে ফেলে দেওয়া লাগবে না, শেখ হাসিনাকে আমেরিকাই ফেলে দেবে, এবং সেটাই তিনি বলছেন এবং সেটাই হয়েছে। আমি যেটা 5 জুলাই বলেছি, তিনি এটাও দাবি করছেন যে তখনকার ভিডিও পর্যন্ত আছে, সেই ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমি অন রেকর্ড 5 জুলাই ছাত্রদেরকে এই কথা বলেছিলাম। অর্থাৎ ফরহাদ মাজারের এই কথাই স্পষ্ট যে ফরহাদ মাজার জানতেন আওয়ামী লীগ সরকারকে সরিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে আমেরিকান ডিপ স্টেট। এটা নিয়ে এর আগেও একবার তিনি কথা বলেছেন এবং তিনি এই ভিডিওতেও বলছেন যে এই রেজিম কিভাবে চেঞ্জ হলো, কিভাবে আমেরিকা শেখ হাসিনাকে ফেলে দিল, সরিয়ে দিল, এই ইতিহাসগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা হবে, যখন আলোচনার সময় আসবে তখন এগুলো নিয়ে আলোচনা হবে, বিস্তারিত আলোচনা হবে, এখন সেই আলোচনার দরকার নেই। অর্থাৎ তিনি জুলাইয়ের 5 তারিখে শুধু নিজে জানতেন না, ছাত্রদেরকে আরো এনশিওর করেছেন যে তাদের আন্দোলন দিয়ে শেখ হাসিনাকে ফেলা লাগবে না, শেখ হাসিনাকে ফেলে দেবে আমেরিকা, তোমরা শুধু নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনা করো, তোমরা এখন একটা মানে পরিকল্পনা সাজাও যে শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পরে তোমরা কিভাবে তোমাদের নেতৃত্বে দেশটাকে গড়ে তুলবে। যদিও অন্য অনেক বক্তব্যে পরবর্তীতে আমরা ফরহাদ মাজারের মুখেই শুনেছি যে সেই নতুন দেশ কিংবা নতুনভাবে যেভাবে পরিচালিত হওয়ার পরিকল্পনা তাদের ছিল সেটা হয়ে ওঠেনি, নানাভাবে সেটা বিঘ্ন ঘটেছে সেটাতে, এবং তাদের যে বিপ্লবের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ হয়নি। এবং ফরহাদ মাজারের বক্তব্যে বলেছি যে প্রথম দিনই আমরা শুনেছি যে প্রথম দিনই সেটা পূরণ হয়নি, যেদিন সংবিধানের আলোকে সরকার শপথ নিয়েছে সেটাকেই তিনি বলেছেন বিপ্লবের কবর রচিত হয়েছে। 8 আগস্ট সেদিনই বিপ্লবের কবর রচিত হয়েছে, সেটা না করে যদি একটা বিপ্লবী সরকার গঠন করা হতো, শহীদ মিনারে উন্মুক্ত জায়গায় যদি সেই সরকার শপথ নিত, সংবিধান যদি ছুঁড়ে ফেলতো, ফরহাদ মাজারের চিন্তাই একটাই যে সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, এবং সেটাই নানাভাবে সেটা তিনি বলার চেষ্টা করেছেন, বোঝানোর চেষ্টা করেছেন। এই যে প্রফেসর ইউনূসের এই সরকারের কার্যক্রম এবং প্রক্রিয়া, এগুলো নিয়ে তিনি চরম হতাশ এবং তার হতাশা বহুভাবে বহুদিন বর্ণনা করেছেন। কিন্তু এই ভিডিওতে একটা চরম সত্য, আমি জানি না এটা সত্য কিনা, তিনি যেটা বলছেন, তিনি তার মতো একজন ব্যক্তি যিনি বিশ্বের বহু খবর রাখেন, বহু দেশের মানুষ তাকে বাংলাদেশের ইম্পর্টেন্ট মানুষ হিসেবে কিংবা একজন খুবই গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সার হিসেবে বিবেচনা করেন, তিনি তো ভুল বলার কথা নয়। তাহলে কি প্রফেসর ইউনূসের বিল ক্লিন্টন ফাউন্ডেশনে বলা সেই কথাটাই সত্য যে এই যা কিছু হয়েছে এটার পেছনে একটা সুন্দর প্ল্যান ছিল, যে প্ল্যানের নেতৃত্ব দিয়েছে আমেরিকা? আসন্ন নির্বাচনকে ঘিরে প্রতিবেশী দেশ এক মহা ষড়যন্ত্র করছে। তবে এখানে আশার দিক হচ্ছে যে এটা ডক্টর ইউনূস সরকার, জামাত, এনসিপি এটা টের পেয়েছে, অর্থাৎ সোর্স চুরি করতে আসছে, এটা ঘরের মালিক টের পেলে তেমন কিছু করতে পারে না। তো এই জন্য আমরা আশা করি যেহেতু ভারতের এই ষড়যন্ত্র ইউনূস সরকার টের পেয়েছে এবং সর্ববৃহৎ রাজনৈতিক দল জামাত টের পেয়েছে, এনসিপি টের পেয়েছে এবং তার প্রকাশ্যে বলছে, অতএব তেমন কিছু ঘটবে না, তবে ষড়যন্ত্র করছে। আমার দেশে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট এসেছে যে নির্বাচন বানচালে শুধু অনেকগুলো অপশন আছে, নির্বাচন বানচাল করে 111 ঘটাতে বলে তার সবচেয়ে বেশি খুশি, আর যদি সম্ভব না হয় তাহলে বিএনপিকে ক্ষমতায় আনি। আর এই যে ষড়যন্ত্রের একটা পার্ট বিএনপির সাথে জড়িত হয়েই ভারত করছে। তবে একটা এন্ড অফ দ্য ডে ভারতের স্থায়ী বন্ধু কখনো, বিএনপির স্থায়ী বন্ধু কখনো ভারত হবে না। একটা পর্যায়ে ভারত বিএনপিকে ক্ষমতা আনতে পারলে তাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান ঘটিয়ে বিভিন্নভাবে তাদেরকে একদম আউট করে দিবে, আবার আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে। ভারতের পছন্দ আওয়ামী লীগ ভারতের টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড ফ্রেন্ড। তো দর্শক, এই জায়গায় আবার এই গণভোটের মাধ্যমে যেহেতু ইন্ডিয়ান হেজিমনি বাংলাদেশ থেকে একদম শূন্যের কোঠায় নেমে যাবে এবং আওয়ামী লীগ কার্যত স্থায়ীভাবে নিষিদ্ধ হয়ে যাবে, অর্থাৎ এটার বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে ভারত চেষ্টা করবে, এটা একদম অন্য। তাহলে এবার জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে হতে পারলে এবং গণভোট যদি হয় এবং সেটা যদি কার্যকর হয়, তাহলে আওয়ামী লীগ, ভারতের দালালি, এগুলো আর কোনো রাস্তা নেই, তাহলে সব শেষ। তাহলে সত্যিকার একটা নতুন বাংলাদেশে ভৌগোলিক স্বাধীনতা পাওয়ার পর রাজনৈতিক স্বাধীনতা আমরা পেয়ে যাবো এই গণভোটের মাধ্যমে। এটা তো ভারত হতে দিবে না। তো এই বিষয়ে আমার দেশ ক্লিয়ারলি যেটা জানিয়েছে তাদের তদন্তের মাধ্যমে, আওয়ামী লীগের লোকজন বিভিন্ন সাবরাজ করার চেষ্টা তো করছে কলকাতা থেকে, দিল্লি থেকে, বিভিন্ন জায়গায়, এবং টাকা পয়সা পাঠাচ্ছে। এবং টাকা পাঠায় কাদের নামে? বড় সাহেব, ছোট সাহেব, এরকম একটা নাম আছে, এগুলো আমরা জানি। আর যারা মজার একটা তথ্য, আওয়ামী লীগের যারা কারাগারে আছেন, জেলে আছেন, তাদের মামলা দেখাশোনা এবং পিসিতে টাকা পয়সা দেওয়ার জন্য ভারত থেকে টাকা পাঠানো হয়, কিন্তু সেই টাকা আবার আওয়ামী লীগের আইনজীবী যারা তারা খেয়ে ফেলে, টাকা নেয় ভুক্তভোগী পরিবার থেকে। আওয়ামী লীগের বাজেট কিন্তু আছে, যেহেতু বড় দল অনেক টাকা চুরি করেছে, পাচার করেছে, অতএব এখানে যারা জেলে আছে তাদের জন্য কিছু টাকা দেওয়ার কোনো ব্যাপার না, কিন্তু টাকা দেয় ওটা আবার তারা খেয়ে ফেলে। সাপোজ আওয়ামী লীগের নির্দেশন আছে, আমি জেনে বলছি যে মামলা পরিচালনায় কোনো টাকা নেওয়া যাবে না, আইনজীবী যে ফি ওটা দল দিবে, কিন্তু ভুক্তভোগী প্রত্যেক পরিবার থেকে আইনজীবীরা টাকা নেয় এবং পিসিতে টাকা পয়সা দেয় না, বরং প্রয়োজনের থেকে বেশি টাকা নেয়। আবার আইনজীবী তারা, অন্য আইনজীবী ধরবে তাও না, এই ধরনের প্রতারণা কিন্তু চলছে। তো এছাড়া বাংলাদেশে কোনো সাবরাজ ঘটানোর জন্য ওপার থেকে আওয়ামী লীগ লোকজন নানান পরিকল্পনা করছে, বিশেষ করে নির্বাচনের একদিন আগে নির্বাচনটা বানচাল করা যায় কিনা, যেহেতু তাদেরকে বাদ দিয়ে, এবং সবথেকে বড় বিষয় যেহেতু বিএনপির সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে ভারতের সাথে, অতএব এখানে তো ওরকম সিরিয়াস হওয়ার কথা ছিল না ভারতের যে এই নির্বাচন ঠেকায়। এখানে বিএনপি ক্ষমতা আনতে পারলে তো বেশি একটা চিন্তা ছিল না, কিন্তু সমস্যাটা হচ্ছে গণভোটের কারণে
আওয়ামী লীগ একদম নিষিদ্ধ হয়ে যেতে পারে। অতএব গণভোটে হা কার্যকর হলে, পাশ হলে এবং সেটা যদি বাস্তবায়ন হয়, তাহলে বিএনপি চাইলেও ভারতে দালালি করতে পারবে না এবং আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে পারবে না। অতএব এই গণভোটের কারণে এই নির্বাচনের বিরুদ্ধে আওয়ামী লীগ, ভারত এরা খুব সিরিয়াস। গণভোট প্রশ্নটা না থাকলে এই নির্বাচন ঠেকাতে এতটা সিরিয়াস হতো না। এমনকি আওয়ামী লীগ এতটা নিকৃষ্ট যে জঙ্গিদের সাথে হাত মিলাচ্ছে। জেএমবির প্রায় 153 জন সদস্য পলাতক আছে, তাদের মাধ্যমে কোনো নাশকতা করানো যায় কিনা, বোমা হামলা করানো যায় কিনা ভোট কেন্দ্রে বা বিভিন্ন জায়গায়, এরকম চেষ্টা করছে আওয়ামী লীগের লোকজন। এবং দেখেন বাংলাদেশে জঙ্গিবাদের ট্রেনিং বা জঙ্গি সৃষ্টি, নার্সিং এগুলো সিংহভাগ ভারতের হাত ধরে, ভারতে বসে ট্রেনিং নিত এবং এই জঙ্গিবাদের ধোয়া তুলে যে ভারত নিজেরাই জঙ্গি তৈরি করতো, তারপরে বলতো যে বাংলাদেশের জঙ্গি, এজন্য জামাতকে দমন করতে হবে, আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে। এটা ছিল তাদেরই তৈরি। এবং 2 দিন পর বিভিন্ন জায়গায় জঙ্গি নাটক, অভিযান, ভুয়া অভিযান, আসলে এটা কিছু না, এগুলো এই পুলিশের লোকজনের মাধ্যমে এরা করাতো। তো এইভাবে নানানভাবে আবার কিছু বিপদগামী তরুণদেরকে কাজে লাগানোর চেষ্টা করছে। রয়ের শক্তিশালী মেকানিজম বাংলাদেশে আছে, প্রশাসনের মধ্যে নেটওয়ার্কিং এখন আছে, সর্বশক্তি দিয়ে আগামী নির্বাচন বানচাল করতে, ঠেকাতে ভারত, আওয়ামী লীগ চেষ্টা করছে। তো দর্শক, এই বিষয়ে নাহিদ ইসলাম একটা চমৎকার কথা বলেছেন, এটা আমাদের জন্য আশার আলো। নির্বাচন ঘিরে প্রতিবেশী দেশ ষড়যন্ত্র করছে। এখন প্রতিবেশী দেশ ষড়যন্ত্র করছে, এটা নাহিদ ইসলামের আগে জানেন ইউরোপ সরকার, অতএব তারা এই বিষয়ে পুরো সতর্ক। আবার আমার দেশ পত্রিকা, তারা এটা জাতিকে যেভাবে সতর্ক করেছে, ওই যে ঘরের মালিক জেনে গেছে চোর আসবে, অতএব চুরি রাস্তা একটা বন্ধ হয়ে যাওয়ার মতোই। তারপরে অন্য কোনো ফাঁক খবরে আসে কিনা, এই জন্য আরো সতর্ক থাকতে হবে। তো নাহিদ ইসলাম বলেছেন পুরো জাতি জানছে ভারত ষড়যন্ত্র করছে, অতএব কোনো ষড়যন্ত্র এখানে বাস্তবায়ন হবে না। নির্বাচন ঘিরে প্রতিবেশী দেশ ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন ঢাকা 11 আসনে জামাত জোট সমর্থিত প্রার্থী এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলছেন নির্বাচন ঘিরে প্রতিবেশী দেশ ষড়যন্ত্র করছে, প্রতিবেশী দেশ কূটনীতিকরা বিভিন্ন মন্তব্য করছে। আওয়ামী লীগের আগের ভোট কারচুপি নির্বাচন ভারত সমর্থন করেছে, এবারও তারা নির্বাচনে ষড়যন্ত্র করছে। জামাত জিতবে এটা ভারত টের পেয়েছে, যার ফলে অলরেডি কারচুপি তত্ত্ব সামনে এনেছে। তবে নাহিদ ইসলাম ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সামনের সারির সৈনিক, যার ফলে নাহিদ অলরেডি এটা স্পষ্ট করে দিয়েছেন, জোরালোভাবে বলে দিয়েছেন। এমনকি ভারতের বিভিন্ন নিউজ পেপার, জার্নাল নাহিদ ইসলামের সাক্ষাৎকার নিতে এসেছে, তিনি ক্লিয়ার কাট জবাব দিয়ে দিয়েছেন। জামাত নিয়ে প্রশ্ন তুলছে যে আপনারা জামাতের সাথে জোট কেন, তুলনা করে দিচ্ছে মোদী যদি ভারত শাসন করতে পারে, ধর্মভিত্তিক দল বিজেপি, তাহলে জামাত কেন পারবে না, একদম মুখের উপর জবাব দিয়েছে। অতএব ভারতের কোনো ষড়যন্ত্র, কোনো সেই চেতনাবাজি এটা বাংলাদেশে এখনো চলবে না। এনসিপি জামাতের সাথে জোট করে ইতিহাসের অন্যতম সেরা সিদ্ধান্ত নিয়েছে। এনসিপি জামাত জোট না হলে বাংলাদেশ ভুল পথে যেত, এখন আমরা দেখতে পাচ্ছি। গণমাধ্যম শুধু একটি দলকে প্রাধান্য দিচ্ছে, মানে বিএনপিকে অভিযোগ করে তিনি বলে যে ইনকিলাবী ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিয়ে নির্বাচন পরিবেশ নষ্ট হয়েছে নির্বাচন কমিশন। কিছু কিছু ইনকিলাবী ধরা পড়েছে, কিন্তু আরো অনেক ইনকিলাবী আটকা পড়েছে। ইনকিলাবীর মধ্যে যারা অতি প্রভাবশালী, যারা সবকিছু ম্যানেজ করতে পেরেছেন, তারা কিন্তু পার পেয়ে গেছেন। বিএনপিতে বিপুল সংখ্যক ইনকিলাবী, আসলাম চৌধুরী থেকে শুরু করে আব্দুল আওয়াল মিন্টু, আরো অনেকে আছে। এরা জাতীয়ভাবে পরিচিত বলে এদের নাম আসে, কিন্তু এর বাইরেও অনেক ইনকিলাবী আছে যাদের নাম আপনারা বলছেন না, পত্রিকা আসছে না, কিন্তু তারা ইনকিলাবী। তো বিএনপির প্রচুর অবৈধ প্রার্থী নির্বাচন করছে, কিন্তু মিডিয়া এই বিষয় নীরব। আগস্ট একটা অভ্যুত্থানের দিন, একটা সুন্দর পরিবর্তনের দিন। এটা কি ধামকি দেওয়ার দিন নাকি? আপনার খুব কষ্ট হয় যারা এটার মানে রচয়িতা, তারা নিজেরাই যদি এটাকে এইভাবে মানে যেখানে সেখানে ইউজ করে, যে প্রশাসন মানুষের বিরুদ্ধে গেলে আবার 5ই আগস্ট নেমে আসবে, এটা মানেটা কি? ভয় দেখানো কাজ। 5ই আগস্টের 12টা কারা বাজেছে, এটা তো অলরেডি 12টা বাজে গেছে, এটা আসবে না আর। 5ই আগস্ট আসবে না, অন্য আগস্ট আসবে। কারণ 5ই আগস্টের যে চেতনা, ওই চেতনার এখন জামাতের গর্ভে বিলীন হয়ে গেছে। একটা মানুষের স্বপ্ন যেটা ছিল, এটা দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ওই যে দলের নেতা হাসনাত আব্দুল্লাহ, ওই দলেরই অনেক নেতারই ভুল করে চলে আসছে যে তারা 5ই আগস্টের চেতনার সাথে নেই। 5ই আগস্টের চেতনা এমন একটা চেতনা ছিল যে চেতনা সংগঠিত করতে তখন জামাত বিএনপি লাগেনি, তারা পেছনে চলে গেছিল। সামনে যারা আসলো তারা নিজেরা এখন পিছনে চলে গেছে। চেতনা থাকলো কোথায়? থাকলো 5ই আগস্টের পর যেই জুলুম নির্যাতন নেমে আসছে সাধারণ মানুষের উপর, লুটপাট, আইনের শাসনের বদলে বেআইনি শাসন, মব, তারপরে মানবাধিকার যেভাবে লঙ্ঘন হয়েছে, যেভাবে জ্বালাও পোড়াও, মববাজি হয়েছে, এটা কি থাকলো চেতনাবাজি? এই চেতনা ধারক কারা? আসলে এই চেতনাটা সাধারণ মানুষের ভেতরে আছে। যারা এখন এটা নেতৃত্ব দিচ্ছে তারা শেষ, তারা সরে গেছে। দেখেন না, ওই মুক্তিযুদ্ধের চেতনা আওয়ামী লীগ যত বলে মানুষ আর উল্টা দিকে হাঁটতে থাকে, বিশ্বাস করে না। 5ই আগস্ট নিয়ে যারা না, তারা যত বেশি তারা করবে তত বেশি দূরে সরে যাবে, মানুষ থাকবে না। হ্যাঁ, 5ই আগস্ট মানুষের একটা আবেগ, ভালোবাসার জায়গা, সেটা সবসময় থাকবে। কিন্তু এটা নিয়ে যারা ব্যবসা করছে, বলে না জুলাই চেতনা নিয়ে ব্যবসা করা, সত্যি তাই। এই 5ই আগস্ট বলে সবাইকে সন্তুষ্ট করে যা করা হলো, কি পরিবর্তন হয়েছে একটা বলেন তো? শুধু শেখ হাসিনা ক্ষমতায় নেই, আওয়ামী লীগ ক্ষমতায় নেই, তাতে কি আছে? শেখ হাসিনা ভয় ছিল, তাই তো? এখন ভয় নেই, এখন মদের ভয় নেই, যে কোনো মানুষ এখন ভয় পায়। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে? হয়নি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হয়েছে? হয়নি। চাঁদাবাজি, রাহাজানি, এগুলো বন্ধ হয়েছে? হয়নি। এগুলোকে পুঁজি করে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়ল করা হচ্ছে, কিন্তু নিজেরা এই চাঁদাবাজি নিজেরাই নিমজ্জিত হয়ে নিজেরা আবার অন্য দায়িত্ব পাচ্ছে। কিন্তু এটা নিয়ন্ত্রণের কোনো সামাজিক উদ্যোগ, তরুণদের যে উদ্যোগগুলো, যেটা আমরা ট্রাফিক নিয়ন্ত্রণের পরে দেখলাম 5ই আগস্টের পর, সেই উদ্যোগগুলো আর নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে খতম হয়ে গেছে। বরং এখন দেখা যাচ্ছে যে এইসব ছাত্র সংসদ যেগুলি নির্বাচিত হলো, এগুলি রাজনৈতিক কাজে ব্যস্ত। এগুলি জামাতের থেকেও বেশি জামাত হয়ে তারা নির্বাচনী প্রচার, কিভাবে দাঁড়িপাল্লা জিতবে, তার কাজে নেমে গেছে। কোথায় ছাত্রদের কল্যাণ? শিক্ষকরা ভয় পাচ্ছে, শিক্ষকদেরকে জিম্মি করা হয়েছে, প্রশাসনকে জিম্মি করা হয়েছে। আগে যা যা হইতো তার দ্বিগুণ তিনগুণ হয়েছে। এই বলছেন আগে 1 লাখ টাকা ঘুষ দিলে এখন 10 লাখ টাকা সেখানে লাগছে। কিসের 5ই আগস্ট? 5ই আগস্টের বরং মানুষের মধ্যে আস্তে আস্তে 5ই আগস্টের নাম, জুলাই আন্দোলনের নাম শুনলে মানুষ ক্ষুব্ধ হচ্ছে।
মানুষের ক্ষোভ বহিঃপ্রকাশ মানে সবসময় হয় না, হঠাৎ করে বিস্ফোরণ হয়। যেমন শেখ হাসিনার বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভ 5ই আগস্ট বিস্ফোরিত হয়েছে, তেমনি 5ই আগস্টের যারা উদ্যোক্তা, তাদের যে অনিয়ম, তাদের যে নির্যাতন, তাদের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ, সেটা বিস্ফোরিত হবে। 5ই আগস্টের যারা উদ্যোক্তা, তাদের নেতৃত্বে আর বিপ্লব হবে না, ওটা শেষ। ওইটা রীতিমতো জবাই করে ওইটা কোরবানি হয়ে গেছে। এখন আর একটা হবে, কিন্তু যারা 5ই আগস্টের নাম বলবে তাদের বিরুদ্ধে হবে, মনে রাখবেন। নির্বাচনের আগে এক অস্বাভাবিক অকল্পনীয় পরিস্থিতি সৃষ্টি করছেন ডক্টর ইউনূস। হ্যাঁ, আপনারা সঠিক শুনছেন। ডক্টর ইউনূসের নজিরবিহীন ফাঁদে পড়ে আছে সম্ভাব্য পরবর্তী সরকার। অলরেডি ইউনূস সেই ফাঁদে আটকে দিয়েছে। এই আলোচনা একটু হার্শ, একটু ব্রুটাল, কিন্তু রিয়ালিটি। পরবর্তী সরকারের হাত পা ইউনূস বেঁধে দিয়েছেন, এবং এই বেঁধে দেওয়াটা সম্পূর্ণ যৌক্তিক এবং জনগণ এটা চায়। বিএনপি ক্ষমতা আসবে, জামাত ক্ষমতা আসবে, ইউনূসের লেগেসি বহন করতে হবে। আর এখানে ইউনূসের লেগেসি মিন্স ব্যক্তি ইউনূসের লেগেসি না, 24 গণঅভ্যুত্থানের লেগেসি। ইউনূস সেই ব্যবস্থা করে গিয়েছে। আপনি চাইলে এই হাসিনার মতো ফেসিস্টে উঠবেন, পারবেন না। আমি একটা কথা বলিনি, গণভোটের ফলাফল, দ্যাট মিন্স হায়ের ফলাফল বাস্তবায়ন, দ্যাট মিন্স জুলাই সনদ বাস্তবায়নের গ্যারান্টি ছাড়া ইউনূস কারো হাতে ক্ষমতা দিবেন না। এবং শুধু এটা না, আপনি বিএনপি জামাত ক্ষমতা এসে কি করবেন, এমনকি ফরেন পলিসি কিভাবে হবে, অনেক গুরুত্বপূর্ণ বিষয় ঠিক করে দিয়েছেন ডক্টর ইউনূস। ভারতের সাথে মাখামাখি করবেন না, আপনি কাজই করতে পারবেন না, আপনি সরকার চালাতেই পারবেন না। ইউনূসকে এত হালকা মাল ভাবলে হবে না, কঠিন মাল ইউনূস, অসাধারণ। দর্শক, এক জরুরি পরিস্থিতি, অকল্পনীয় জরুরি পরিস্থিতি। আপনারা জানেন যে 9 তারিখ যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের চুক্তি আছে। নির্বাচনের 3 দিন আগে চুক্তি, পৃথিবীতে এরকম কোনো ঘটনা নাই, বিরল ঘটনা, সেটা হতে যাচ্ছে। এরপরে মানে মূল কথা হচ্ছে ইউনূস সরকারের যে মূল জায়গাটা, যে তারা গণঅভ্যুত্থানের সরকার, সংস্কারের শর্তে তাদেরকে আনা হয়েছে, তারা নতুন বাংলাদেশ গড়ে দিবেন। তারা দ্রুত নির্বাচন চাওয়ার কারণে পরিপূর্ণভাবে পারে নাই, অনেক কিছু করেছেন, কিন্তু বাকিটা বাস্তবায়নের নিশ্চয়তা নিয়েই তারা যাচ্ছেন। এই জন্য অনেক কিছু সেটা আগে দিয়ে যাচ্ছেন। ডক্টর ইউনূস একটা শ্বাস তৈরি করে দিয়েছে, শ্বাস। ওই শ্বাসের বাইরে সম্ভাব্য পরবর্তী সরকার যেতে পারবে না। এটাকে আপনি ফাঁদ বলেন, শ্বাস বলেন, আর শিকল করোনা বলেন, যা বলে শান্তি পান, সমস্যা নেই। ঘটনা এটাই করতে যাচ্ছে। দর্শক, আপনারা জানেন যে চট্টগ্রাম বন্দর নিয়ে হাইকোর্টের রায় এসেছে যে এই সরকার চুক্তি করতে পারে, কোনো সমস্যা নেই, বিদেশিদেরকে পরিচালনাটা দিতে পারে। এটা বিএনপি আবার মানছে না, বিএনপি এখন এখানে আন্দোলন করছে, আবার আন্দোলনকারীদের তালিকা করছে ইউনূস সরকার। এর মানে কিছুদিন পর ক্ষমতায় যাবে, ক্ষমতা ছেড়ে চলে যাবে স্বাভাবিক হিসাবে। কিন্তু কারা চট্টগ্রাম বন্দর নিয়ে বাড়াবাড়ি করছে, কারা চাঁদাবাজিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায়, চাঁদাবাজির পক্ষে কারা আন্দোলন করছে, চাঁদা খাওয়ার অধিকারের পক্ষে কারা আন্দোলন করছে, ইউনূস সরকার তাদের বিরুদ্ধে আন্দোলন বাঁকা করেছে। এর মানে কি, ইউনূস সরকার চলে গেলেও বিএনপি ইচ্ছা মতো চাঁদাবাজি করবে, এটা পারবে না, একদম পড়ে যাবে। ইউনূস সরকার যে শ্বাস তৈরি করেছে, এর বাইরে গেলে পুড়ে যাবেন, নষ্ট হয়ে যাবেন। দর্শক, চট্টগ্রাম বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসেছে কর্তৃপক্ষ। এখানে বিএনপি ঝামেলা করছে, কিন্তু এই ঝামেলাকে কোনোভাবে ছাড় দিচ্ছে না। এই বলে যে এটা ফাইলটা এখানে থাক, যেভাবে আছে স্থগিত থাক, কিছুদিন পরে নির্বাচন, এটা নির্বাচিত সরকার দেখুন না, এরকম কিছু না। একদম সবকিছু ঠিকঠাক করে ফেলছে। কি করবে, সমাধান করে দিয়ে যাবে। নির্বাচনের একদিন আগেও, এমনকি নির্বাচনের একদিন আগেও ডক্টর ইউনূস সরকার সিদ্ধান্ত নেবে। এমনকি আপনারা দেখছেন যে বিভিন্ন মামলা রায় হচ্ছে, সেই পুলিশ ভ্যানে লাশ পড়ানোর মামলা রায়, নানান কিছু হচ্ছে। চট্টগ্রাম বন্দরের বর্তমান পরিস্থিতি, সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ এবং ধর্মঘটজনিত অচল অবস্থা নিরসনে এক জরুরি সভা আহ্বান করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সকাল 10টায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেছে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর শাখাওয়াত হোসেন। স্বাভাবিকভাবে নীরবে নিবৃত্তে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যাওয়ার ইচ্ছা থাকলে এরকম ঘটনা ঘটতো না। এখানে এইসব বিষয় এখন সরকারের উপদেষ্টাদের মাথা ঘামানোর প্রশ্ন আসে না, কিন্তু না, এমন ভাবে সরকার কাজ করছে, মনে হচ্ছে তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা এগোচ্ছে। শুধু এটা না, আরো অনেক বিষয় আছে। দেখেন, এই ইউনূস সরকারকে আপনি কিছুতেই বেকায়দায় ফেলতে পারবেন না। এই সরকারের উপদেষ্টাদের আপনি অন্যান্য অতীতের অন্তর্বর্তীকালীন সরকারের বা ওয়ান সরকারের মতো বেকায়দায় রাখতে পারবেন না। কারণ আরো বিষয়, এবার এমপিদের শপথ পাবেন সিইসি, এটা কিন্তু সংবিধানে নাই। সিইসি শপথ পাবেন, এটা সংবিধানে নাই, এমপিদের সিইসি শপথ পাবেন না। অতএব এমপিদের শপথ পাতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার। এরকম আরো অনেক বিষয়, যার মাধ্যমে যে ইউনূস সরকারকে জুলাই সনদকে বৈধতা না দিলে ওই এমপিদের এমপিত্ব, পার্লামেন্ট সব অবৈধ। এই ওই সংবিধান, বাহাত্তর সংবিধানকে লাথি দিয়ে ফেলে দেওয়া কাজ আগেই সেরে যাচ্ছেন। এরকম মজার মজার হিসাব নিয়ে আছে। বন্দরের পরিচালনা কার্যক্রম স্বাভাবিক এবং চলমান অস্থিরতায় মোকাবেলা কার্যকর পথ খুঁজতে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। এবং আমরা জানি যে বিএনপির সন্ত্রাসী যারা চাঁদাবাজ বন্দরে, তাদের তালিকা করা হয়েছে, তাদেরকে ধরা হবে। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।